আজকে নতুন একটা ক্লাস করব বিবর্তন। আমরা বিবর্তন করেছিলাম ক্লাস, তো তার কিছু আলোচনা বাকি রয়েছে আমাদের। আমরা ইতিপূর্বে আবর্তন ও বিবর্তন করেছি। আবর্তনের 4টে নিয়ম আমরা দেখেছি, আবর্তন করেছি। বিবর্তনের 4টে নিয়ম দেখেছি, বিবর্তন করেছি। তো আমি দেখো আজকে তোমাদের আবর্তন এবং বিবর্তন এই দুটো প্রক্রিয়ার যে একটা মিশ্রিত রূপ হয় সেটা নিয়ে আলোচনা করব। কত ধরনের প্রশ্ন হয় পরীক্ষার সময় এটা একটুখানি খেয়াল করো তোমরা। দেখো আমি বোর্ডে আবর্তনের ছকটা লিখেছি। এ বচনের আবর্তন আই বচন হয়, ই বচনের আবর্তন ই বচন হয়, আই বচনের আবর্তন আই বচন হয়, ও বচনের আবর্তন সম্ভব নয়, আমরা জানি। বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি এ বচন দেওয়া থাকলে ই বচন করতে হয় সিদ্ধান্ত রূপে, ই বচন থাকলে এ বচন করতে হয়, আই বচন থাকলে ও বচন করতে হয়, ও বচন থাকলে আই বচন করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আবর্তন এবং বিবর্তন এই দুটো প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নের মধ্যে মিশ্রিত রূপে এই দুটো প্রক্রিয়াকে মিশ্রিত করে কিভাবে প্রশ্ন আসে পরীক্ষার সময় সেটা একটু খেয়াল করো। দেখো এখানে লেখা আছে আবর্তন ও বিবর্তন করো। একটা বচন দিল তোমাকে, বচন দিয়ে বলল যে আবর্তন ও বিবর্তন করো। সেক্ষেত্রে আমরা আবর্তন করব, ওই বচনটারে আবার বিবর্তন করব। তো আবর্তনের সঙ্গে বিবর্তনের এক্ষেত্রে কোনো মিশ্রণ ঘটেনি, আলাদা আলাদাভাবে ওই বচনটাকে আবর্তন করব এবং ওই বচনটাকেই আবার বিবর্তন করব। আমি অবশ্যই উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দেব। আবার একটা প্রশ্ন আসে বিবর্তন করে আবর্তন করো। সেক্ষেত্রে কিন্তু প্রথমে ওই বচনটাকে আমরা বিবর্তন করব, বিবর্তন করে আমরা যে সিদ্ধান্তটা পাবো তাকে আমরা কিন্তু আবর্তন করব। তাহলে মূল বচনটাকে না, বিবর্তন করে যে বচনটা পাবো সেই বচনটাকে আবর্তন করব। এবার দেখা যাচ্ছে যে পরের স্টেপে আছে আবর্তন করে বিবর্তন করো, অর্থাৎ উল্টো, 2 নম্বরের উল্টো এটা। অর্থাৎ আমরা যে বচনটা পাবো সেই বচনটাকে প্রথমে আবর্তন করব, তারপরে সিদ্ধান্তটাকে, ওই যে আবর্তন করে যে সিদ্ধান্ত আমরা পাচ্ছি ওই সিদ্ধান্তটাকে আমরা বিবর্তন করব। 4 নম্বর দেখো, 4 নম্বর দেওয়া আছে বিবর্তনের আবর্তনের বিবর্তন করো। অর্থাৎ আমাদের একটা বচন দেওয়া থাকবে, সেই বচনটাকে আমরা প্রথমে বিবর্তন করব, বিবর্তন করে যে সিদ্ধান্ত পাবো সেই সিদ্ধান্তকে আবর্তন করব, আবর্তন করে যে সিদ্ধান্ত পাবো সেই সিদ্ধান্তকে আবার বিবর্তন করব। তাহলে সব শেষে আমি যে সিদ্ধান্ত পাবো সেটি হবে প্রথমে যে বচনটা দেওয়া ছিল সেই বচনের বিবর্তনের আবর্তনের বিবর্তন। এই যে বিবর্তনের আবর্তনের বিবর্তন, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় সমবিবর্তন। তো তোমাদের যদি একটা প্রশ্ন দিয়ে, একটা বচন দিয়ে যদি বলা হয় যে বিবর্তনের আবর্তনের বিবর্তন করো, তাহলে তো আমরা এইভাবে করব। যদি বলে সমবিবর্তন করো, তথাপি বুঝতে হবে যে আমাদের বিবর্তনের আবর্তনের বিবর্তনই করতে বলা হয়েছে। কারণ সমবিবর্তন মানে প্রথম স্টেপ হবে বিবর্তন, সেকেন্ড স্টেপ হবে আবর্তন এবং থার্ড স্টেপ হবে বিবর্তন। কাজেই চলো আমরা এই 4টি প্রক্রিয়া একটু দেখে নিই কীভাবে আমাদের করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের বলল প্রত্যেক সাপ বিষধর। এই যে বচনটা, এই বচনটা দিয়ে বলল এই বচনটির আবর্তন ও বিবর্তন করো। আমি 1 নম্বর দেখাচ্ছি, এই নাম্বার দেখাচ্ছি, আবর্তন ও বিবর্তন করো। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব না, উত্তরটা যখন লিখব তখন আমাদের কিন্তু এই যে বাক্যটা আছে প্রত্যেক থাকলে এইটাকে আগে বচন করে নিতে হবে। তো প্রত্যেক থাকলে কোন বচন হয় না, এ বচন হয়। সকল সাপ হয় বিষধর। ঠিক আছে, এ বচন পাবো। কিন্তু এটাকে আমরা কি করব প্রথমে না, আবর্তন করব। তাহলে এ বচনের আবর্তন করলে কি বচন হয় না, এ বচন আবর্তন করলে আমরা সবাই জানি এ বচনের আবর্তন করলে আই বচন হয়। তো আই বচন করব। কি করব, কোনো বিষধরটা আগে বসবে,
বিষধর প্রাণী দাও। প্রাণী দিলে ভালো শুনতে লাগবে। কোনো কোনো বিষধর প্রাণী হয় সাপ। নিশ্চয় উদ্দেশ্যপদ বিধস্থানে যাবে। এটাকে আমরা লিখব আবর্তনীয়। আবর্তনীয় এটাকে আমরা লিখব আবর্তিত। আবর্তিত। ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই। এটা আবর্তনীয়, এটা আবর্তিত। তো যেহেতু এটা আবর্তন প্রক্রিয়া, তাই একদম উত্তরের শুরুতে তোমরা আবর্তন পয়েন্ট করে দেবে। আবর্তন পয়েন্ট করবে। তাহলে আবর্তন পয়েন্ট করে তোমরা বচনটা লিখবে, সকল সাপ হয় বিষধর আবর্তনীয়, অতএব আই বচন কোনো কোনো বিষধর প্রাণী হয় সাপ আবর্তিত। এটা হয়ে গেল। এইবার আবার পয়েন্ট করো বিবর্তন। তো বিবর্তন যখন করব আমরা, যেহেতু এই বচনটারই বিবর্তন করছি, সেহেতু আমাদের এই বচনটার এই বচনটাকে আমরা বচনাকারে রূপ দিয়ে নেব। ঠিক এইটা এরকম করে নেব। চলো, সকল সাপ হয় বিষধর। নিশ্চয় এটা বিবর্তনীয় হবে। বিবর্তনীয়। 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 তাহলে এই বচনের বিবর্তন করলে কোন বচন হবে? ই বচন হবে। অতএব ই বচন কোনো সাপ নয় অ বিষধর। এটা বিবর্তিত। 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 তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে আবর্তন ও বিবর্তন বললে সেক্ষেত্রে বচনটাকে একবার আবর্তন করতে হবে, আলাদাভাবে একবার বিবর্তন করতে হবে। এবার চলো আমরা দ্বিতীয় স্টেপে যাই। বিবর্তন করে আবর্তন করো দেখব আমরা। বিবর্তন করে আবর্তন করো, এই যে প্রশ্নটা আছে, এই পদ্ধতিটা দেখব। বিবর্তন করে আবর্তন করো, একটা বচন দিয়ে তোমাদের বিবর্তন করে আবর্তন করো যদি বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা লিখব। প্রশ্নটা কি সেটা দেখো। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, বলল কোনো পশু হিংস্র নয়। এই বচনটির বিবর্তনের আবর্তন করো। এরকম যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা কি উত্তর লিখবে? বিবর্তনের আবর্তন করো। খেয়াল করো, বিবর্তন করে আবর্তন করো, বিবর্তনের আবর্তন করো, কোশ্চেন দিতে পারে। সেক্ষেত্রে উত্তরটা কিভাবে লিখবে, উত্তরটা স্টাইলটা খেয়াল করো। প্রথমে এই যে বচনটা আছে, এই বচনটাকে বচনের তর্কবিদ্যাসম্মত রূপে প্রকাশ করতে হবে। এর জন্য আলাদা নিয়ম আছে, আমি তোমাদের শিখিয়েছি। এই নিয়মগুলো দেখে নেবে, আমার আলাদা ভিডিও আছে। তো কোনো পশু হিংস্র নয়, নিশ্চয়ই এটা বচনের আকারে নেই। বচনের আকারে করলে কি হবে? কোনোর সঙ্গে নয় থাকলে নিশ্চয়ই ই বচন হয়। ই বচন হবে কোনো পশু নয় হিংস্র। হিংস্র। এটার পাশে তুমি আশ্রয় বাক্য বা আবর্তনীয় বিবর্তনীয় কিছু লিখতে যাবে না, কারণ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা পরপর করে যাব। কাজে এখানে আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য বা আবর্তনীয় বিবর্তনীয় কিছু লিখতে যাবে না। তো কোনো পশু নয় হিংস্র, এই যে বচনটা, এই বচনটাকে কি করব না, প্রথমে বিবর্তন করতে বলেছে আমাদের। প্রথমে বিবর্তন আছে, খেয়াল করো। তাহলে এই যে বচন, এই বচনটাকে বিবর্তন করব। ই বচনের বিবর্তন করলে আমরা এ বচন পাবো। ঠিক আছে? তাহলে চলো এ লেখো। লেখো বিবর্তন করে পাই। বিবর্তন করে পাই। এই বচনটাকে বিবর্তন করে পাই। কোন বচন পাবো? এ বচন পাবো। তো ই বচনের বিবর্তন করলে কি পাবো? যে এখানে সকল আসবে। সকল
পশু, খেয়াল করো 9 জায়গায় হয় এসছে, হিংস্র জায়গায় অহিংস্র হবে, হলো। এই যে বচনটা পেলাম, এই বচনটাকে এইবার আবর্তন করতে হবে, কিন্তু এখানে বলছে আবর্তন করো, খেয়াল করো আবর্তন করো, তো আবর্তন করতে হবে, তো আবর্তন করে পাই, আবর্তন করে পাই। তো এ বচনের আবর্তন কোন বচন? আই বচন। এইখানে আমাদের যেহেতু প্রক্রিয়া শেষ, এটা এরপর আর কোনো নির্দেশ নেই, তাই এইখানে সিদ্ধান্ত দিতে হবে, অতএব দিতে হবে। অতএব আই বচন কোনো কোনো অহিংস্র, অহিংস্র কি না পশু হচ্ছে প্রাণী, দাও কোনো অহিংস্র প্রাণী, কোনো অহিংস্র প্রাণী হয়, কোনো কোনো অহিংস্র প্রাণী হয় পশু, পশু, এটা সিদ্ধান্ত। আমরা এটার পাশে সিদ্ধান্ত লিখতেই পারি, ঠিক আছে। যেহেতু আবর্তন এবং বিবর্তনের কম্বিনেশনে এই সিদ্ধান্ত তৈরি হয়েছে, তাই পাশে সিদ্ধান্ত লেখাই ভালো। সেক্ষেত্রে বিবর্তিত আবর্তিত লেখার কোনো দরকার নেই। তো নিশ্চয়ই বুঝতে পারছো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, বিবর্তন করে আবর্তন করো, এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই কোশ্চেনের স্টাইলটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। চলো আমরা তৃতীয় যে স্টাইলটা আছে, আবর্তন করে বিবর্তন করো, ঠিক এইরকমই করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 3 নম্বরে যেটা আছে, আবর্তন করে বিবর্তন করো, কিভাবে প্রশ্নটা খেয়াল করো। কোনো একটা বচন দিল, কোশ্চেনটা দিয়েছে কোনো কোনো ফল হয় মিষ্টি, এই বচনটির আবর্তন করে বিবর্তন করো, দিয়েছে। এইবার আমরা এই বচনটাকে কিভাবে করব, উত্তরটা কিভাবে করব। আমরা এই যে বচন আছে কোনো কোনো ফল হয় মিষ্টি, এই বাক্যটাকে বচনের আকার দিয়ে লিখব। যদিও এখানে বচনের আকার দেওয়া আছে, ইনকেস যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু বচনের আকার দিয়েই লিখতে হবে। উত্তরটা এইভাবে হবে। তো এটা কোন বচন হবে? আই বচন হবে। কোনো কোনো ফল হয় মিষ্টি, এই যে আমরা লিখলাম কোনো কোনো ফল হয় মিষ্টি, এটাকে কি করতে হবে প্রথমে আবর্তন করতে বলেছে, তাহলে এটা আই বচন। আই বচনের আবর্তন করলে কোন বচন হয়? আই বচনের আবর্তন করলে, দেখো এটা আবর্তনের টেবিল, আই বচনের আবর্তন করলে আই বচনই হয়। তাহলে এখানে লিখতে হবে আবর্তন করে পাই, আবর্তন করে পাই আগে লেখো, তারপরে আবর্তন করো আই বচন। না কোনো কোনো আবর্তন করছি, মিষ্টি আসবে আগে, কোনো কোনো মিষ্টি বস্তু হয় ফল, ফল। তোমরা বলতে পারো স্যার মিষ্টি বস্তু দিলেন কেন? কারণ শোনানোর জন্য, কারণ মিষ্টি তো একটা বস্তু, কাজেই তাকে ভালো শোনানোর জন্য, শ্রুতিমধুর করার জন্য বাক্যটাকে আমি এইভাবে করেছি। কোনো কোনো মিষ্টি বস্তু হয় ফল। আমি যদি বস্তু নাও বলি, মিষ্টি বলি, তবুও তো সে বস্তুই থাকছে, তো অসুবিধা কোথায়? কোনো কোনো মিষ্টি বস্তু হয় ফল, হলো। এইবার আমাকে কি করতে হবে? বিবর্তন করতে হবে এটাকে। তো বিবর্তন করে পাই, বিবর্তন করে পাই। তা আই বচনের বিবর্তন কোন বচন? না আই বচনের বিবর্তন ও বচন। তো এটা যেহেতু আমাদের এই প্রক্রিয়ার শেষ জায়গায়, এর পরের কোনো নির্দেশ নেই, তাহলে এখানে আমরা সিদ্ধান্ত দিতেই পারি, অতএব দিয়ে শুরু করব। তো কোনো কোনো মিষ্টি বস্তু কোনো কোনো মিষ্টি বস্তু। এবার দেখো তোমাদের 4 নম্বরে বিবর্তনের আবর্তনের বিবর্তন করো, অর্থাৎ সমবিবর্তন করো। একটা বচন দিয়ে যদি তোমাদের সমবিবর্তন করতে বলে, তাহলে কিভাবে উত্তরটা লিখতে হবে। প্রশ্নটা এইরকম, 9 ফল, এটা সিদ্ধান্ত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 3 নম্বরে আবর্তন করে বিবর্তন করলে কিভাবে দিতে হয়। 2 নম্বরে যেমন দেখিয়েছি, 3 নম্বরে তার উল্টোটা। প্রক্রিয়াটা
কিন্তু প্রথমে ওখানে বিবর্তন করে আবর্তন করতে বলা হয়েছিল, এখানে আবর্তন করে বিবর্তন করতে বলা হয়েছে। মোটামুটি প্রশ্নটা এইরকম, কোনো কোনো ফুল নয় লাল এই বচনটির সমবিবর্তন করো। তার মানে প্রথমে বিবর্তন করব, তারপরে আবর্তন করব, তারপরে বিবর্তন করব। উত্তরটা কিভাবে করতে হয় দেখো তোমরা। প্রথমে এই বাক্যটাকে প্রথমে বচনের আকারে রূপ দিতে হবে। যদি আকারের রূপ দেওয়া থাকে তো সেটাই লিখতে হবে, যদি আকারের রূপ দেওয়া না থাকে তাহলে আকারের রূপ দিয়ে নিতে হবে, বাক্য থেকে বচন করে নিতে হবে আর কি। তো কোনো কোনো ফুল নয় লাল এই বচনটাকে প্রথমে কি করব, বিবর্তন করব। তো বিবর্তন করে পাই, তাহলে ও বচনের বিবর্তন করলে আমরা কি পাবো, আই পাবো। কোনো ফুল হয় অলাল। খেয়াল করবে আবর্তন বিবর্তন করার সময় একটু সতর্কতা থাকবে। বিবর্তন করার সময় যেন আবর্তনের নিয়ম ঢুকিয়ে দিও না, আবার আবর্তন করতে গিয়ে যেন বিবর্তনের নিয়ম ঢুকিয়ে দিও না। অনেক সময় কিন্তু এই গণ্ডগোল হয়, একটু সতর্ক থাকতে হবে কিন্তু। কোনো ফুল হয় অলাল, এই যে এটা আমরা পেলাম, এবার কি করব, এটাকে আমরা এবার করব আবর্তন করব। বিবর্তন হয়ে গেছে, আমাদের আবর্তন করব। আবর্তন আই বচন, আবর্তন করে পাই, আবর্তন করে পাই। তো আই বচন কোনো এইবার অলালটা আগে আসবে, আবর্তন করছি আমরা। অলাল হয় ফুল, এই যে এখানেই কিন্তু শেষ না, এই যে বচনটা পেলাম এই বচনটাকে আমরা এবার বিবর্তন করব। এটা আমাদের শেষ স্তর, কাজেই আমরা লিখব বিবর্তন করব, বিবর্তন করে পাই। এখানে আমাদের সিদ্ধান্ত অতএব দিতে হবে, আমরা আই বচনের বিবর্তন করলে ও বচন পাবো। কোনো অলাল নয় অফুল, এখানে কিন্তু সিদ্ধান্ত লিখতে হবে কারণ শেষ স্তর এটা। তাহলে আমরা কোনো একটা বচন দিয়ে সমবিবর্তন করতে যদি বলে বা বিবর্তনের আবর্তনের বিবর্তন যদি করতে বলে আমরা এইভাবে করব। এবার এই যে সমবিবর্তন, এই সমবিবর্তন সম্পর্কে একটা কথা বলি। সমবিবর্তনের 3টে স্তর রয়েছে। সমবিবর্তন করতে গেলে প্রথম স্তর হচ্ছে বিবর্তন, দ্বিতীয় স্তর আবর্তন এবং তৃতীয় স্তর হচ্ছে বিবর্তন। তোমাদের যদি প্রশ্ন আসে যে সমবিবর্তনের কয়টি স্তর, 3টি স্তর, বিবর্তন আবর্তন বিবর্তন। সমবিবর্তনের প্রথম স্তরের নাম কি, আমরা বিবর্তন বলবো। সমবিবর্তনের দ্বিতীয় স্তরের নাম কি, অবশ্যই আবর্তন। সমবিবর্তনের তৃতীয় স্তরের নাম কি, অবশ্যই বিবর্তন। খেয়াল করবে তোমরা যে প্রত্যেকটা বচন, আমি এখানে ও বচন নিয়েছি, খেয়াল করো ও বচন নিয়েছি, ও বচন নিলে সিদ্ধান্ত আমি ও বচনই পাচ্ছি। অর্থাৎ সমবিবর্তন কাকে বলে, যদি কোনো বচনের বিবর্তনের আবর্তনের বিবর্তন করে সিদ্ধান্তে মূল বচনটাকে ফিরে পাওয়া যায় তবেই সেই প্রক্রিয়াকে সমবিবর্তন বলে। নিশ্চয়ই সমবিবর্তন সংজ্ঞা হয়ে গেল। আমরা সমবিবর্তনের সংজ্ঞা থেকে জানতে পারছি যে সমবিবর্তন যে বচনের হয় সেই বচনই আবার সিদ্ধান্তে ফিরে চলে আসে। তো তোমরা খেয়াল করবে এ বচন যদি নাও তাহলে দেখবা সিদ্ধান্ত রূপে তোমাদের এ বচনই আসবে, কাজে এ বচনের সমবিবর্তন হয়। আর যদি ই বচন নাও তাহলে দেখবা ই বচনের সমবিবর্তন ফিরে আসছে না। আবার যদি আই বচন নাও তাহলে দেখবা সমবিবর্তন করা সম্ভব হচ্ছে না। তোমরা একটু ট্রাই করে দেখো যদি হয় কি না হয়। যদি না হয় তাহলে তো বুঝতে পারছো কেন হচ্ছে না, আর যদি হয় তোমরা যদি করো হয়ে যায় তাহলে তোমরা কেন হচ্ছে সেটাও নিজেরা অ্যানালাইসিস করো, তারপরে আমাকে কমেন্টস করে জানাও যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে সমবিবর্তনের ফলে আমি সমবিবর্তন করলে পারে কি করব, এ বচনের সমবিবর্তন এ বচন হচ্ছে আর ও বচনের সমবিবর্তন ও বচন হয়। ই বচনের সমবিবর্তন হয় না এবং ও বচনের আই বচনের সমবিবর্তন করা সম্ভবই নয়।
কাজে কোন কোন বচনের সমবিবর্তন হয়? এ বচন এবং ও বচনের সমবিবর্তন হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাস তোমাদের আমি করাবো বস্তুগত বিবর্তন। তোমরা বস্তুগত বিবর্তন সম্পর্কে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। ওকে, ভালো থেকো।